19শে মে আজকের দিনের কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে চলে এসেলাম। গুরুত্বপূর্ণ আজকের এই কারেন্ট অ্যাফেয়ার্সের পর্বে যারা যুক্ত হয়েছো সকলের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, ক্লাসটিতে বা এই ভিডিওটিতে একটা করে লাইক করো এবং শেষ পর্যন্ত দেখতে থাকো। কারেন্ট অ্যাফেয়ার্স প্র্যাকটিস এর সাথে সাথে তোমাদের থিওরি ক্লাস করাও কিন্তু অনেক জরুরি, যাদের থিওরি কমপ্লিট নেই। TWS একাডেমি তোমাদের থিওরি ভিত্তিক ক্লাস করাচ্ছে। TWS একাডেমি অ্যাপে পশ্চিমবঙ্গের লিডিং নাম্বার 1 এডুকেশন অ্যাপ আমরা বলতে পারি। এই WEP কেপি ফাউন্ডেশন 2.0 ব্যাচ সম্প্রতি সেখানে লঞ্চ হয়েছে, সাথে সাথে গ্রাম পঞ্চায়েতের ব্যাচ লঞ্চ হয়েছে। যারা চেক করনি, এখনো অ্যাডমিশন নাওনি, দ্রুত চেষ্টা করবে সেখানে অ্যাডমিশন নেওয়ার। তোমাদের বেসিক এখানে আমরা ক্লিয়ার করতে চলেছি। আমরা চলো আজকের প্রথম প্রশ্ন দিয়ে শুরু করি। সম্প্রতি পশ্চিমবঙ্গ সরকার কোন পরিবহন মাধ্যমে মহিলাদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে যাতায়াতের অনুমোদন দিয়েছে? সম্প্রতিকালে পশ্চিমবঙ্গ সরকার মহিলাদের জন্য সরকারি বাসে সম্পূর্ণ বিনামূল্যে যাতায়াতের অনুমোদন দিয়েছে। এটা এখনো চালু হয়নি, চালু হতে চলেছে। দ্য ওয়েস্ট বেঙ্গল ক্যাবিনেট, পশ্চিমবঙ্গের রাজ্যের যে নতুন ক্যাবিনেট তৈরি হয়েছে, অন মন্ডে সোমবার অ্যাপ্রুভ দ্য অন্নপূর্ণা স্কিম। তারা সোমবার অন্নপূর্ণা স্কিমটাকে অনুমোদন দিয়েছে, আন্ডার হুইচ এলিজিবল ওমেন উইল রিসিভ এ মান্থলি অ্যাসিস্ট্যান্স অফ রেস 3000 ফ্রম June 1। তো 1 জুন থেকে যারা যোগ্য মহিলা তারা 3000 টাকা করে পেতে চলেছে সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টে। বিসাইডস অ্যানাউন্সিং ফ্রি ট্রাভেল ফর ওমেন ইন স্টেট রান বাসেস ফ্রম নেক্সট মান্থ। সাথে সাথে আরেকটা জিনিস ঘোষণা করা হয়েছে যে পরের মাস থেকে, অর্থাৎ নেক্সট মান্থ, পরের মাস থেকে রাজ্যের যে সরকারি বাসগুলো আছে সেখানে মহিলারা বিনামূল্যে যাতায়াত করতে পারবে। তো এই দুটো স্কিম সম্প্রতিকালে বা দুটো এই গুরুত্বপূর্ণ স্কিমের কথা ঘোষণা করা হয়েছে। রাজ্যের মাননীয় মন্ত্রী অগ্নিমিত্রা পাল সম্প্রতিকালে তিনি একটা প্রেস কনফারেন্সের মাধ্যমে এটা জানিয়েছেন। অলরাইট, চলো আমরা পরের প্রশ্ন দেখি। আইপিএল চলছে, তো এই আইপিএলে একটি মরশুমে সবথেকে বেশি ছক্কা মারার রেকর্ডধারী ভারতীয় ব্যাটসম্যান কে হলেন? মানে সম্পূর্ণ আইপিএল এর ইতিহাসে। আইপিএল এর সূচনা কবে হয়েছে? আইপিএল এর সূচনা হয়েছে 2008 সালে। সেই 2008 থেকে আজ পর্যন্ত আইপিএল এর ইতিহাসে এক সিজনে সবথেকে বেশি ছক্কা মারার রেকর্ড সম্প্রতিকালে কে গড়লেন? অ্যান্সার হচ্ছে বৈভব সূর্যবংশী, এবং তিনি এখনো কিন্তু তার রেকর্ডটা গড়তে পারেন। এখনো কিন্তু ম্যাচ বাকি আছে অনেকগুলো। দেখো, বৈভব সূর্যবংশী বা সূর্যবংশী কন্টিনিউড হিজ সেনসেশনাল আইপিএল 2026 ক্যাম্পেনিং। তার এই দুর্দান্ত আইপিএল সিজন তিনি কিন্তু কন্টিনিউ করছেন বাই বিকামিং দ্য ইন্ডিয়ান ব্যাটার উইথ দ্য মোস্ট সিক্সেস ইন এ সিঙ্গেল আইপিএল সিজন। তিনি একমাত্র বা প্রথম ভারতীয়, যদি আমরা দেখি, ব্যাটার হিসাবে আইপিএল এর ইতিহাসে সবথেকে বেশি ছয় মারা রেকর্ড করেছেন এক সিজনে। মোস্ট সিক্সেস ইন আইপিএল সিজন অ্যামং ইন্ডিয়ানস, যদি আমরা ইন্ডিয়ানদের বেসিসে দেখি তাহলে সবথেকে বেশি ছয় আইপিএল এ কে মেরেছেন? বৈভব সূর্যবংশী। 2026 সালে তিনি এই রেকর্ডটা গড়েছেন 43টা। এর আগে এই রেকর্ডটা 2024-এ তৈরি করেছিলেন অভিষেক শর্মা। আর শ্রেয়াস আয়ার 39 বলে ছক্কা মেরেছিলেন, 39টা ছয় মেরেছিলেন 2025-এ এবং রেকর্ড গড়েছিলেন। আচ্ছা, তাহলে বর্তমানে বৈভব সূর্যবংশী ভারতীয় ব্যাটারদের মধ্যে বা ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে সব থেকে হাইয়েস্ট এক সিজনে ছয় মারার রেকর্ডটা তিনি গড়েছেন। মাত্র 15 বছর বয়সী একজন ক্রিকেটার, যিনি রাজস্থান রয়্যালসের হয়ে খেলে থাকেন, এবং তিনি কিন্তু এই সিজনে এখনো খেলছেন। এই কারণে স্টার দেওয়া আছে, দেখো এখনো এই সিজনে খেলছেন, তার এই ছয়ের সংখ্যাটা আরো বাড়তে পারে। এর পরবর্তী প্রশ্ন আমরা দেখি। সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কোন দেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান রয়্যাল অর্ডার অব দ্য পোলার স্টার দেয়া হয়েছে? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সম্প্রতিকালে কোন দেশের রাষ্ট্রীয় সম্মান রয়্যাল অর্ডার অব দ্য পোলার স্টার দেয়া হয়েছে? সঠিক উত্তর হচ্ছে সুইডেন দেশ থেকে দেয়া হয়েছে। দেখো, প্রাইম মিনিস্টার রিসিভস দ্য রয়্যাল অর্ডার অফ দ্য পোলার স্টার ডিগ্রি কমান্ডার গ্র্যান্ড ক্রস ইন সুইডেন। গোথেনবার্গে আয়োজিত, যেটা সুইডেনের একটা শহর গোথেনবার্গ, সেখানে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে সুইডেনের রাজকুমারী ভিক্টোরিয়া প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে রয়্যাল অর্ডার অব দ্য পোলার স্টার ডিগ্রি কমান্ডার গ্র্যান্ড ক্রস প্রদান করে, যা অষ্টাদশ শতাব্দীতে প্রবর্তিত সুইডেনের অন্যতম প্রাচীন ও মর্যাদাপূর্ণ একটা সম্মাননা, যেটা সম্প্রতি আমাদের ভারতের প্রধানমন্ত্রী
নরেন্দ্র মোদীকে প্রদান করা হয়েছে সেখান থেকে। এর পরবর্তী প্রশ্ন, সম্প্রতি মে 2026-এ বিশ্ব স্বাস্থ্য সংস্থা কোন দুটি দেশে ছড়িয়ে পড়া ইবোলা ভাইরাসের প্রাদুর্ভাবকে আন্তর্জাতিক জরুরি অবস্থা ঘোষণা করেছে? বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা WHO তারা সম্প্রতি ইবোলা ভাইরাসকে আন্তর্জাতিক জরুরি অবস্থা ঘোষণা করেছে ইবোলা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে। এবং এই ইবোলা ভাইরাসটা সম্প্রতি কোন দেশে এটার আউটব্রেক হয়েছে, কোথায় ছড়িয়ে পড়েছে? এটা কঙ্গো এবং উগান্ডাতে ছড়িয়ে পড়েছে, দুটো আফ্রিকান কান্ট্রি। দেখো, দ্য ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন হু ডিরেক্টর জেনারেল হু এর মহাপরিচালক টেড্রোস আধানম গ্যাব্রিয়াসুস হ্যাজ ডিক্লেয়ার্ড দ্য ইবোলা ভাইরাস আউটব্রেক ইন কঙ্গো অ্যান্ড উগান্ডা অ্যাজ এ পাবলিক হেলথ এমার্জেন্সি। তো সম্প্রতিকালে টেড্রোস আধানম, যিনি বর্তমানে হু বা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের মহাপরিচালক, তিনি ঘোষণা করেছেন এই ইবোলা ভাইরাসের যে প্রাদুর্ভাব, ইবোলা ভাইরাসটা যে খুব দ্রুত কঙ্গো এবং উগান্ডাতে ছড়াচ্ছে, সেটাকে একটা জনস্বাস্থ্য জরুরি অবস্থা বা একটা আন্তর্জাতিক জনস্বাস্থ্য জরুরি অবস্থা হিসাবে ঘোষণা তিনি করেছেন সম্প্রতি। 2026 সালের ইতালিয়ান ওপেন টেনিস টুর্নামেন্টে পুরুষদের সিঙ্গেলস খেতাব কে জয় করেছেন বা করলেন? ইটালিয়ান ওপেন একটা টেনিস টুর্নামেন্ট, এই টুর্নামেন্টে পুরুষদের সিঙ্গেলস খেতাব জয় করলেন সম্প্রতিকালে জানিক সিনার। ইন টেনিস, জানিক সিনার ওন দ্য ইটালিয়ান ওপেন টাইটেল ইন রোম। তো জানিক সিনার সম্প্রতিকালে রোমে অনুষ্ঠিত হওয়া ইটালিয়ান ওপেনে তিনি এই ইটালিয়ান ওপেনটা যে ফাইনাল সেটা জিতেছেন। দেখো, জানিক সিনার তিনি কিন্তু ইতালি দেশেরই একজন টেনিস খেলোয়াড়। আফটার ডিফেটিং ক্যাসপার রুড অফ নরওয়ে, নরওয়ের ক্যাসপার রুডকে 6-4 6-4 যে সেট, সেই সেটে তিনি ফাইনালে হারিয়েছেন এবং এই খেতাবটা জিতেছেন। সম্প্রতি কাকে গুরুগ্রামের নতুন পুলিশ কমিশনার হিসেবে নিযুক্ত করা হয়েছে? গুরুগ্রামের নতুন পুলিশ কমিশনার কে নিযুক্ত হলেন? গুরুগ্রাম শহরের নতুন পুলিশ কমিশনার হিসেবে নিযুক্ত হলেন শিবাস কবিরাজ। শিবাস কবিরাজ অ্যাপয়েন্টেড গুরগাঁও পুলিশ কমিশনার। এরপরের প্রশ্ন, 2026 সালের মে মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অসলো সফরটি 43 বছরে কোন দেশে কোন ভারতীয় প্রধানমন্ত্রীর প্রথম সরকারি সফর? দেখো, ভারতীয় প্রধানমন্ত্রীদের মধ্যে 43 বছরের ইতিহাসে 43 বছরের মাঝখানে কেউ কিন্তু অসলো সফর করেনি বা অসলোতে যায়নি। অসলোটা কি? অসলো হচ্ছে একটা দেশের রাজধানী। কোন দেশের রাজধানী যেখানে 43 বছর পরে কোনো একজন ভারতীয় প্রধানমন্ত্রী পদার্পণ করেছেন এবং তিনি হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী? সঠিক উত্তর হচ্ছে নরওয়েতে। দেখো, ভিজিট অফ প্রাইম মিনিস্টার টু ইউএই, নেদারল্যান্ডস, সুইডেন, নরওয়ে অ্যান্ড ইটালি। ইতিমধ্যে যদি আমরা দেখি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি কিছু কিছু দেশে ভিজিট করেছেন। মে 15 to 20, 2026 এর মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 5টা দেশ তিনি কিন্তু ভিজিট করছেন। প্রথমে তিনি ইউএই গেছিলেন, ইউনাইটেড আরব এমিরেটসে, যেটা নিয়ে আমরা আগেও আলোচনা করেছি। তারপর নেদারল্যান্ডস, সুইডেন, নরওয়ে এবং এরপরে তিনি ইটালিতে যাচ্ছেন। সো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই ভিজিটে অনেকগুলো আউটকাম বাইরে এসেছে, সেগুলো নিয়ে আমরা পরের দিনে আরো কোশ্চেন্স আসতে চলেছে বা আমরা প্র্যাকটিস করতে চলেছি। এখানে কয়েকটা জিনিস জেনে রাখো, এই যে দেশগুলো আছে, এই দেশগুলোর বর্তমান প্রেসিডেন্ট বা রাষ্ট্রপ্রধান কারা আছেন দেখো, বা প্রাইম মিনিস্টার কারা আছেন দেখো। প্রেসিডেন্ট অফ দ্য ইউএই বা ইউনাইটেড আরব এমিরেটসের যিনি বর্তমানে প্রেসিডেন্ট আছেন, হিজ হাইনেস সম্মানীয় শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নায়ান, ঠিক আছে, ইনি বর্তমানে ইউএইর প্রেসিডেন্ট বা রাষ্ট্রপ্রধান। প্রাইম মিনিস্টার অফ দ্য নেদারল্যান্ডস তিনি হচ্ছেন রব জেটেন, ইনি বর্তমানে প্রাইম মিনিস্টার, প্রধানমন্ত্রী নেদারল্যান্ডসের। প্রাইম মিনিস্টার অফ কিংডম অফ সুইডেন, সুইডেনের প্রাইম মিনিস্টার হচ্ছে উলফ ক্রিস্টারসন। এছাড়া প্রাইম মিনিস্টার অফ নরওয়ে, নরওয়ের বর্তমান প্রাইম মিনিস্টার হচ্ছে মিস্টার জোনাস গার স্টোর।
তিনি বর্তমানে নরওয়ের প্রাইম মিনিস্টার পদে আছেন, যিনি কিন্তু সম্প্রতিকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সেখানে স্বাগতও জানিয়েছিলেন। এরা সকলেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে স্বাগত জানিয়েছেন এবং এদের সাথে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মিট করেছেন। এছাড়া প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইটালিয়ান রিপাবলিক ভিজিট করতে চলেছে। ইটালি প্রজাতন্ত্রের যিনি বর্তমান প্রাইম মিনিস্টার তিনি হলেন জর্জিয়া মেলোনি, তাই তো, জর্জিয়া মেলোনি। তো আমরা এখানে এই কয়েকটা প্রাইম মিনিস্টারদের নাম জেনে রাখলাম, কারণ এগুলো থেকে প্রশ্ন আসতে পারে। এদের সকলের সাথে প্রায় কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মিট করেছেন সম্প্রতিকালে। এর পরের প্রশ্ন আমরা দেখি। সম্প্রতি সৌদি আরবের প্রথম পেশাদার টি-20 লিগের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কোন ভারতীয় ক্রিকেটার নিযুক্ত করা হয়েছে? সৌদি আরব তারা তাদের টি-20 ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করতে চলেছে বা প্রথমবারের জন্য হোস্ট করতে চলেছে এই বছর, অর্থাৎ 2026 থেকে। তো সেটার একজন ভারতীয় ক্রিকেটারকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর নিযুক্ত করা হয়েছে, তিনি হলেন যুবরাজ সিং। সৌদি আরবিয়া টু লঞ্চ ফার্স্ট প্রফেশনাল টি-20 লিগ ইন অক্টোবর। এই বছরের অক্টোবর মাসে সৌদি আরব তাদের পেশাদার টি-20 লিগ অনুষ্ঠিত করতে চলেছে এবং যুবরাজ সিং নেমড অ্যাম্বাসেডর, যুবরাজ সিংকে অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত করা হয়েছে। এরপরেরটা, সম্প্রতি উত্তরপ্রদেশের কোন নির্দিষ্ট অংশে একটি ভূগর্ভস্থ নদীপথ আবিষ্কৃত হয়েছে? ভূগর্ভস্থ নদীপথ আবিষ্কৃত হয়েছে কোথায়? উত্তরপ্রদেশে। উত্তরপ্রদেশের কোন কোন অঞ্চলের মধ্যে? প্রয়াগরাজ থেকে কানপুরের মধ্যে। দেখো, আন্ডারগ্রাউন্ড রিভার চ্যানেল বিনেথ প্রয়াগরাজ কানপুর স্ট্রেচ মে বি সেপারেট ফ্রম গঙ্গা অ্যান্ড যমুনা সায়েন্টিস্ট সে। তো উত্তরপ্রদেশে এই ভূগর্ভস্থ নদী পথটা আবিষ্কৃত হয়েছে সম্প্রতি, যেটা প্রয়াগরাজ থেকে কানপুরের মধ্যে বিস্তৃত, এবং মনে করা হচ্ছে এটা গঙ্গা, এবং সায়েন্টিস্ট বা বিজ্ঞানীরা মনে করছেন যে এটা গঙ্গা বা যমুনার কোনো একটা শাখা বা পার্ট হতে পারে, যেটা আলাদা হয়ে গিয়েছে। ওকে, এই হচ্ছে আমাদের আজকের কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন অ্যান্সার। ডব্লিউপি কেপি ফাউন্ডেশন ব্যাচ চেক আউট করো সকলে এক্ষুনি, এবং ডব্লিউপি গ্রাম পঞ্চায়েতের ব্যাচও কিন্তু আমাদের লঞ্চ হয়ে গেছে। যারা ভর্তি হতে ইচ্ছুক অবশ্যই এই দুটো ব্যাচ, যে যেটাতে ভর্তি হতে পারো, দুটো নতুন ব্যাচ, এই কারণে আমি বারবার বলছি নতুন ব্যাচে তুমি যদি প্রথম থেকে যুক্ত হও তাহলে কিন্তু তোমাদের প্রথম থেকেই পড়াশোনাটা খুব ভালো হয়, প্রথম থেকেই তোমরা পরে গিয়ে চাপ হয় না আর কি, লাইভে যুক্ত হতে পারো, অনেক কিন্তু বেনিফিটস আছে। তো দেরি না করে আজই যুক্ত হও সকলে ব্যাচে। আমরা আজকে প্রথম জিকে প্রশ্নে আসি। দ্রুত সকলে সেশনটিতে একটা করে লাইক করো। দৈমাবাদ প্রত্নক্ষেত্রটি বর্তমানে কোন রাজ্যে অবস্থিত? দৈমাবাদ প্রত্নক্ষেত্রটি কোন রাজ্যে অবস্থিত আছে? দৈমাবাদটা একটা প্রত্নক্ষেত্র যেটা মহারাষ্ট্রে অবস্থিত। নিচের কোনটি মানুষের মূত্রের একটি প্রধান জৈব উপাদান? মূত্রের সাথে কোনটা নির্গত হয়? সঠিক উত্তর কি হবে? নিচের কোনটি মানুষের মূত্রের একটি প্রধান জৈব উপাদান? ইউরিয়া। অপশন ডি ইজ রাইট অ্যান্সার। নিচের কোন উদ্ভিদটি জেরোফাইটস গোষ্ঠীভুক্ত? জেরোফাইটস, দেখো জেরোফাইটস গোষ্ঠীভুক্ত উদ্ভিদ এদের আমরা সাধারণত দেখতে পাই মরুভূমি বা যেখানে জলের শর্টেজ আছে এমন জায়গাতে। তো এগুলোকে আমরা সাধারণত মরু উদ্ভিদ বলতে পারি, আর কাঁটা গুল্ম জাতীয় উদ্ভিদ হয়ে থাকে। তো এখানে অ্যাগাভে বলে এই যে উদ্ভিদটা, এটা একটা জেরোফাইটস উদ্ভিদের মধ্যে পড়ে। শুধু এটা নয়, ক্যাকটাস, ফণিমনসা, খেজুর, বাবলা, এই ধরনের যত উদ্ভিদ আছে সবই কিন্তু জেরোফাইটস গোষ্ঠীভুক্ত উদ্ভিদের মধ্যে পড়ে। পার্লামেন্টে অর্থ বিল অনুমোদনের জন্য নিম্নলিখিত কার অনুমোদন অপরিহার্য নয়? দেখো, অর্থ বিল জেনে রাখো এটা 110 ধারাতে বর্ণিত হয়েছে।
ঠিক আছে, এটার 110 ধারাতে সংজ্ঞা আছে। সো অর্থ বিলের যে আমরা ডেফিনেশনটা পাচ্ছি 110 ধারায়, সেটাই বলা হচ্ছে যে অর্থ বিল শুধুমাত্র লোকসভাতে তোলা যায় প্রথমেই, আর এটা লোকসভাতে অনুমোদন দিতে হয়, অর্থমন্ত্রীর অনুমোদন প্রয়োজন হয়, কিন্তু রাজ্যসভার অনুমোদনের প্রয়োজন হয় না। রাজ্যসভা এটা পাঠানো হয় পাশ করার জন্য, রাজ্যসভা চাইলে এটা বড্ড জোর 14 দিন আটকে রাখতে পারে, তার থেকে বেশি কিছু করতে পারে না। এটা তোমার হচ্ছে রাজ্যসভার অনুমোদন না নিলেও কিন্তু পাশ করা যায়, ঠিক আছে। তো অর্থ বিল অনুমোদনের জন্য রাজ্যসভার অনুমোদন অপরিহার্য নয়। ময়ূর ঝর্ণা হস্তি সংরক্ষণ প্রকল্প নিম্নের কোন রাজ্যে অবস্থিত? এটা একটা হাতি সংরক্ষণ কেন্দ্র। ময়ূর ঝর্ণা হস্তি সংরক্ষণ কেন্দ্র আছে পশ্চিমবঙ্গে। এছাড়া পশ্চিমবঙ্গের আরেকটা হস্তি সংরক্ষণ কেন্দ্র হচ্ছে ইস্টার্ন ডুয়ার্স, ঠিক আছে, ইস্টার্ন ডুয়ার্স। চলো পরের প্রশ্নে আমরা আসব। তরঙ্গ দৈর্ঘ্য পরিমাপের একক কি? কুলম, ক্যান্ডেলা, ডাইন আর আংস্ট্রম? সঠিক উত্তর হচ্ছে অ্যাংস্ট্রম হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য পরিমাপের একক। ছোট দৈর্ঘ্য পরিমাপ করতে, বিশেষ করে তরঙ্গ দৈর্ঘ্য পরিমাপ করতে এটার ব্যবহার করা হয়। কুলম কি বলতো দেখি? কুলম কিসের একক? কুলম হচ্ছে তড়িৎ আধানের একক। তাই তো, তড়িৎ আধানের একক। ক্যান্ডেলা কিসের একক? ক্যান্ডেলা কিসের একক? ক্যান্ডেলা হচ্ছে ডেয়ার স্টুডেন্টস একক, আমরা বলতে পারি দীপন প্রবাল্যের। দীপন প্রবাল্যের একক ক্যান্ডেলা। আর ডাইন তোমরা জানো নিশ্চয়ই, এটা একটা সিজিএস একক, বলের একক। বলের একক কি? সেটা হচ্ছে ডাইন। পরবর্তী প্রশ্ন স্ক্রিনে। গঙ্গা নদীর দৈর্ঘ্য কত কিলোমিটার? ভারতের দীর্ঘতম নদী এটা, ভারতের সব থেকে দীর্ঘতম নদী আমরা বলতে পারি গঙ্গা, তাই তো। এই যে গঙ্গা, এটা টোটাল দৈর্ঘ্য কত? 2525 কিলোমিটার ভারতে প্রবাহিত হয়েছে গঙ্গা, ভারতের দীর্ঘতম নদী। ভারতীয় ফুটবলে প্রথম অর্জুন পুরস্কার কে পেয়েছিলেন? অর্জুন পুরস্কার হচ্ছে একটা ক্রীড়া পুরস্কার, ঠিক আছে, এটা মাল্টিপল ক্ষেত্রে দেয়া হয়। অর্জুন পুরস্কারটা প্রথম প্রদান করা হয়েছিল কত সালে? 1961 সালে প্রথম অর্জুন পুরস্কার দেয়া হয়। আর অর্জুন পুরস্কারটা প্রথম পেয়েছিলেন পিকে ব্যানার্জি, ভারতীয় ফুটবলারদের মধ্য থেকে, বাঙালি ফুটবলার পিকে ব্যানার্জি। রাষ্ট্রপতি কর্তৃক সূচিত স্কিল দ্য নেশন, হ্যাশট্যাগ স্কিল দ্য নেশন চ্যালেঞ্জটি কোন প্রযুক্তির উপর ভিত্তি করে গড়ে উঠেছে? হ্যাশট্যাগ স্কিল দ্য নেশন, এই চ্যালেঞ্জটি কোন প্রযুক্তির উপর ভিত্তি করে গড়ে উঠেছে? এটা রাষ্ট্রপতি কর্তৃক এই রিসেন্ট টাইমেই সূচিত হয়েছে। সঠিক উত্তর কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই। এআই। ওজোন হোলটি সর্বপ্রথম কে আবিষ্কার করেন? আমাদের যে ওজোন স্তর আছে আমাদের বায়ুমণ্ডলে, স্ট্র্যাটোস্ফিয়ারের উচ্চ স্তরে আমরা দেখতে পাই ওজোন লেয়ার, যেটা আমাদের আল্ট্রাভায়োলেট রে বা অতিবেগুনি রশ্মি থেকে রক্ষা করে থাকে। আমাদের শরীরে সরাসরি সেটা এফেক্ট ফেলতে পারে না, এই অতিবেগুনি রশ্মিটাকে বাধা দেয় ওজোন গ্যাস। এখন বিভিন্ন কারণবশত, বিভিন্ন বায়ু দূষকের কারণে, বিশেষ করে সিএফসি জাতীয় তোমার গ্যাসের কারণে ওজোন যে স্তরটা সেটা ধ্বংসপ্রাপ্ত হচ্ছে। তো ওজোন হোল এটা কোথায় আছে? দেখো, ওজোন হোল এটা আন্টার্কটিকার আকাশে দেখা যায়।
আন্টার্কটিকার আকাশে প্রথম আবিষ্কার হয়? তো আন্টার্কটিকার আকাশে প্রথম যে আবিষ্কার হয়েছিল ওজোন হোল, এটা আবিষ্কার কে করেছিলেন? চার্লস ফ্যাব্রি বলে একজন বিজ্ঞানী, তিনি আবিষ্কার করেছিলেন ওজোন হোলটা। এটা আন্টার্কটিকার আকাশে আবিষ্কৃত হয়, এখনো এটা আন্টার্কটিকার আকাশে দেখা যায়। ক্লোরোফিলে নিম্নের কোন ধাতু রয়েছে? কমেন্ট বক্সে জানাবে এটা, সকলের বাড়ির কাজ দেওয়া রইল এটা। চলো পরবর্তী প্রশ্ন দেখি। বিশ্বনাথ আনন্দ নিচের কোন খেলার সাথে যুক্ত ছিলেন? বিশ্বনাথ আনন্দ নিচের কোন খেলার সাথে যুক্ত? ইনি দাবা খেলার সাথে যুক্ত। ইনি হচ্ছেন ভারতের প্রথম দাবা গ্র্যান্ড মাস্টার। ভারতের প্রথম দাবা গ্র্যান্ডমাস্টার বিশ্বনাথ আনন্দ ছিলেন। কত সালে তরায়নের প্রথম যুদ্ধ সংগঠিত হয়েছিল? তৃতীয় পৃথ্বীরাজ চৌহান, চৌহান বংশের শেষ শাসক, এবং মোহাম্মদ ঘুরির মধ্যে দুটো যুদ্ধ হয়, তরায়নের প্রথম এবং দ্বিতীয় যুদ্ধ। প্রথম যুদ্ধটা কবে হয়েছিল? প্রথমটা হয় 1191 আর দ্বিতীয়টা হয়েছিল 1192। ঠিক আছে, সেকেন্ড ওয়ার তরায়নের হয়েছিল কবে? 1192। ব্লটিং পেপার দ্বারা কালি চুষে নেওয়ার মূল নীতিটি হলো কি? পৃষ্ঠটান, অভিকর্ষজ টান, ব্যাপন প্রক্রিয়া নাকি কৈশিক ক্রিয়া? কিসের কারণে ব্লটিং পেপারের দ্বারা কালি চুষে নেয়, মানে যে ব্লটিং পেপারটা ইউজ করি আমরা সেটা কালি চুষে নেয়? সঠিক উত্তর হচ্ছে কৈশিক ক্রিয়ার মাধ্যমে কালিটা চুষে নেয় ব্লটিং পেপার। নিম্নলিখিত কোন জোটটি বেমানান? মিলছে না কোন জোটটি? এখানে মেলেনি ডান্ডিয়া। ডান্ডিয়াটা কোথাকার? ডান্ডিয়াটা হচ্ছে গুজরাটের। স্যার এখানে অনেকে বলবে স্যার ছৌ নাচটাও তো মেলেনি। ছৌ নাচ তো আমরা জানি পশ্চিমবঙ্গের পুরুলিয়াতে। ছৌ নাচ শুধু পশ্চিমবঙ্গে হয় না, ছৌ নাচ পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, ওড়িশা তিনটে রাজ্যেই দেখা যায়। পশ্চিমবঙ্গে এটাকে পুরুলিয়া ছৌ বলি, ওড়িশাতে এটাকে আবার ময়ূরভঞ্জ ছৌ বলা হয়ে থাকে। ঠিক আছে, ময়ূরভঞ্জ জেলাতে এটা যেহেতু পালিত হয় তাই এটাকে ময়ূরভঞ্জ ছৌ নামেও কিন্তু ডাকা হয়। তো এটা ছৌ নাচটা ওড়িশার ঠিকই আছে। পশ্চিমবঙ্গ সরকারের প্রথম মহিলা মুখ্য সচিব কে ছিলেন? আর কি ছিলেন, একজনকে পশ্চিমবঙ্গ সরকারের প্রথম মহিলা চিফ সেক্রেটারি বা পশ্চিমবঙ্গ সরকারের প্রথম মুখ্য সচিব, মহিলা মুখ্য সচিব হিসেবে নিযুক্ত করা হয়েছিল, তিনি হলেন নন্দিনী চক্রবর্তী। এখন মুখ্য সচিব কিন্তু চেঞ্জ হয়ে গেছে। বিশ্বের কোন দেশে সবচেয়ে বেশি পরিমাণে খনিজ তেলের মজুত রয়েছে? সম্প্রতি এই দেশটা বারবার বারবার খবরের শিরোনামে এসেছে ফর দ্য ডোনাল্ড ট্রাম্পের কারণে এটা কিন্তু এসেছে। বিশ্বের কোন দেশ সব থেকে বেশি পরিমাণে খনিজ তেলের মজুত রয়েছে? সেটা ভেনেজুয়েলা। দেখো, ভেনেজুয়েলা হ্যাজ দ্য লার্জেস্ট অ্যামাউন্ট অফ অয়েল রিজার্ভস ইন দ্য ওয়ার্ল্ড উইথ মোর 300 বিলিয়ন ব্যারেলস ইন রিজার্ভ। সৌদি আরব হ্যাজ দ্য সেকেন্ড লার্জেস্ট। তো ভেনেজুয়েলা সব থেকে বড় অয়েল রিজার্ভ, সব থেকে বেশি এখানে আমরা দেখব 300 বিলিয়ন ব্যারেলের কাছাকাছি কিন্তু অয়েল রিজার্ভ আছে। আর সৌদি আরব সেকেন্ড পজিশনে আছে, দ্বিতীয় পজিশনে আছে তোমার খনিজ তেলের মজুদের নিরিখে। সৌরজগতে শনির সবচেয়ে বড় উপগ্রহ কোনটি? শনি, শনির সৌরজগতে সব থেকে বেশি উপগ্রহ আছে, বাট শনির সব থেকে বড় উপগ্রহের নাম কি? শনির বৃহত্তম উপগ্রহ টাইটান। সম্প্রতি কাকে ভারতীয় মহিলা হকি দলের প্রধান কোচ হিসাবে নিযুক্ত করা হয়েছে?
দেখো, মহিলা হকি দলের প্রধান কোচ নিযুক্ত হয়েছে শোয়েট মারিন। আর পুরুষ হকি দলের প্রধান কোচ কে জানো? অপশনে আছে পুরুষ হকি দলের প্রধান যিনি কোচ পদে সম্প্রতিকালে নিযুক্ত হয়েছেন তার নাম ক্রেগ ফুলটন। ক্রেগ ফুলটন। নেক্সট প্রশ্ন, অপারেশন ফ্লাড নিচের কোনটির সাথে যুক্ত? অপারেশন ফ্লাড নিচের কোনটির সাথে যুক্ত? সঠিক উত্তর হচ্ছে দুগ্ধ উৎপাদন এর সাথে যুক্ত অপারেশন ফ্লাড। সম্প্রতি সিকিম হাইকোর্টের 24তম প্রধান বিচারপতি হিসাবে কে শপথ গ্রহণ করেছেন? সিকিম হাইকোর্টের 24তম প্রধান বিচারপতি হিসাবে শপথ গ্রহণ করেছিলেন বিচারপতি মোহাম্মদ মুস্তাক। অপশন এ ইজ রাইট অ্যান্সার। অলরাইট ডিয়ার স্টুডেন্টস, এখানেই আমাদের আজকের পর্ব শেষ। আশা করব পর্বটিতে যারা শেষ পর্যন্ত শিখলে তারা অনেক কিছু জানতে পেরেছো, অনেক কিছু নতুন কিছু শিখেছো। তো অবশ্যই নতুন কিছু শিখে থাকলে আমাদের ক্লাসটিতে লাইক করবে। এবং আজকের এই পর্যন্তই আমি ক্লাসটাকে ছাড়ছি। ভালো থাকবে সকলে, সুস্থ থাকবে।